আচ্ছা, একবার ভাবুন তো, একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আর্থিক প্রতিষ্ঠান তার সততা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে ঠিক কি হতে পারে? চলুন আজ আমরা এই বিষয়টাই একটু খতিয়ে দেখি। আজকের এই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব কেন মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পর এত বড় একটা উদ্বেগ তৈরি হলো। এর পেছনের কারণগুলো আসলে কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। এই পুরো বিতর্কের একেবারে মূলে যে বিষয়টা আছে সেটা হলো স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো চলুন আগে জেনে নিই এই জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এত বড় একটা ব্যাপার। মানে খুব সহজ করে বললে, যখন কোনো ব্যক্তির ব্যক্তিগত লাভ লোকসান তার সরকারি বা পেশাগত দায়িত্ব পালনের ওপর প্রভাব ফেলতে শুরু করে, ঠিক তখনই স্বার্থের সংঘাত হয়। আর এই একটা ধারণাই কিন্তু পুরো বিষয়টার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানে তাকালেই মূল সমস্যাটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো দেশের সব ব্যাংককে তদারকি করা, তাদের জন্য নিয়মকানুন বানানো। আর অন্যদিকে নতুন গভর্নর নিজেই একজন বিরাট ব্যবসায়ী এবং বড় অঙ্কের ঋণগ্রহীতা। তার মানে কি দাঁড়ালো? যিনি নিয়মকানুন বানাবেন তিনি আবার সেই নিয়মের অধীনে থাকা একজন। এখানেই তো আসল সংঘাতটা তৈরি হয়। এই যে সংখ্যাটা দেখছেন, ৮৬ কোটি টাকা, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটাই এই বিতর্কের একেবারে কেন্দ্রে থাকা একটা ফ্যাক্ট। এই ৮৬ কোটি টাকা হল নতুন গভর্নরের নিজের কোম্পানি হেরা সোয়েটার্স লিমিটেডের বকেয়া ঋণের পরিমাণ। মানে যে প্রতিষ্ঠানগুলোকে তার নিয়ন্ত্রণ করার কথা, সেই প্রতিষ্ঠানগুলোর কাছেই তিনি বিপুল পরিমাণে ঋণগ্রস্ত। ব্যাপারটা বেশ জটিল, তাই না? আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই বিশাল অঙ্কের ঋণ কিন্তু তিনি একটা বিশেষ সুবিধায় পুনঃতফসিল করিয়েছিলেন। আর সেই সুবিধাটা দিয়েছিল স্বয়ং বাংলাদেশ ব্যাংক, মানে যে প্রতিষ্ঠানের প্রধান তিনি এখন হতে চলেছেন। ভাবা যায়, মাত্র ২% ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ পরিশোধের সুযোগ। এটা তো স্বার্থের সংঘাতের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। কিন্তু ব্যাপারটা শুধু এই আর্থিক স্বার্থের সংঘাতেই থেমে নেই। এর বাইরেও নতুন গভর্নরের পেশাগত যোগ্যতা আর রাজনৈতিক নিরপেক্ষতা নিয়েও বেশ কিছু গম্ভীর প্রশ্ন উঠছে। দেখুন, প্রথমত তার রাজনৈতিক পরিচয়। তিনি অতীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। এখন কেন্দ্রীয় ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানকে তো সব ধরনের রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকতে হয়, তাই না? আর দ্বিতীয়ত তার পেশাগত অভিজ্ঞতার অভাব। সামষ্টিক অর্থনীতি বা সেন্ট্রাল ব্যাংকিং নিয়ে তার পূর্ব কোনো অভিজ্ঞতাই নেই, যা এ ধরনের পদের জন্য প্রায় নজিরবিহীন একটা ঘটনা। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সারা বিশ্বেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে অর্থনীতিবিদ বা অভিজ্ঞ ব্যাংকারদেরই নিয়োগ দেওয়া হয়। এর একটা কারণ আছে। তাদের মূল লক্ষ্য থাকে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা, মুদ্রাস্ফীতি কমানো, কোনো বিশেষ ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ দেখা নয়। কাজে এই নিয়োগটা কিন্তু আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে একেবারে মিলছে না। তো এখন প্রশ্ন হচ্ছে, এইসবের ফলে আসলে কি হতে পারে? এই বিষয়গুলো দেশের অর্থনৈতিক নীতিকে ঠিক কিভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে? দায়িত্ব নেওয়ার আগেই তিনি একটা ঘোষণা দিয়েছেন, যা এই দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন সুদের হার কমানো হবে। এখন দেখুন, সুদের হার কমলে ব্যবসায়ীদের জন্য ঋণ নেওয়া সহজ হয়, খরচ কমে। কিন্তু অন্যদিকে বাজারে টাকার যোগান বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। আর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজই হলো এই দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখা। এই তুলনায় কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। একদিকে কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আর অর্থনৈতিক স্থিতিশীলতা, আর অন্যদিকে একজন ব্যবসায়ীর লক্ষ্য হল কম সুদে সহজে ঋণ পাওয়া। এখন গভর্নর যখন নিজেই একজন ব্যবসায়ী, তখন কোন স্বার্থটা বেশি গুরুত্ব পাবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এর সাথে আরও একটা জরুরি বিষয় যোগ করা দরকার, আর তা হল এই নিয়োগের প্রেক্ষাপট। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে আগের গভর্নরকে যখন সরানো হলো, ঠিক তার পরেই এই নিয়োগটা দেওয়া হয়। এটা কিন্তু প্রতিষ্ঠানের ভেতরের স্থিতিশীলতা আর কর্মকর্তাদের মনোবলের উপরও একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বেশ, এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ায়? চলুন সংক্ষেপে দেখে নেওয়া যাক। সব মিলিয়ে দেখলে আসলে তিনটা প্রধান উদ্যোগ আমাদের সামনে আসছে। এক,
সরাসরি স্বার্থের সংঘাত, 2 রাজনৈতিক সংশ্লিষ্টতা, আর 3 পেশাগত অভিজ্ঞতার অভাব। এই 3টা জিনিস যখন একসাথে হয় তখন কেন্দ্রীয় ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানের নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা মারাত্মকভাবে কমে যেতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে থামে। একটা দেশের অর্থনীতির মূল চালিকার শক্তি যে প্রতিষ্ঠান, তার নিরপেক্ষতাই যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলে সেই প্রতিষ্ঠানের আর সর্বোপরি পুরো দেশের অর্থনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে, এটা সত্যিই একটা গভীর ভাবনার বিষয়।